ইনপুটে ভ্যালু থাকতেও পারে নাও পারে, এটা ডিপেন্ড করে ধরেন 1 সেকেন্ডে কত ভ্যালু, 2 কত, 3 কত, এরকম। তো এই সিগন্যালটাকে বলা হয় ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট মানে ছাড়া ছাড়া, এর কাইন্ড অফ বাংলাটা। আর অ্যানালগ সিগন্যাল আমরা তো জানি যে টাইমের সাথে একেবারে কন্টিনিউয়াস থাকবে। তো ডিজিটাল সিগন্যাল বানানোর একটা প্রসেস হচ্ছে এই স্যাম্পলিং। তাহলে কোনো আমাদের ইনপুট হিসেবে মানে স্যাম্পলিং প্রসেসের ইনপুটটা থাকবে অ্যানালগ সিগন্যাল, দেন এর থেকে যে আউটপুট বের হবে সেটা হবে একটা ডিসক্রিট সিগন্যাল। তো এক কথায় বলা যায় দ্য প্রসেস অফ কনভার্টিং কন্টিনিউয়াস সিগন্যাল ইনটু ইকুইভ্যালেন্ট ডিসক্রিট টাইম সিগন্যালস ক্যান বি টার্ম অ্যাজ স্যাম্পলিং। মানে এই প্রসেসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। তো তাহলে প্রথমে আমাদের ইনপুট থাকবে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, যেটাকে আমরা আসলে ডিসক্রিট করতে চাই। দেন সেই স্যাম্পলায়ার মানে যে স্যাম্পল করে যে সিস্টেমটা, নর্মালি এখানে মাল্টিপ্লায়ার হিসাবে ইউজ করা হয়েছে। আর ডেল্টা টি হচ্ছে স্যাম্পলিংটা করবে। এখন ডেল্টা টি আপনারা মনে হয় অনেকে জানেন, এটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। এই যে ডেল্টা টি সিগন্যাল অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে যখন অনেকগুলো টাইপের সিগন্যালিং শিখবেন তখন ডেল্টা টি বেশ ভালো করে শিখাবে, কারণ এটার কমিউনিকেশন সিস্টেমে অনেক বেশি গুরুত্ব আছে। তো ডেল্টা টি হচ্ছে পালস বা ইম্পালস, যে কোনো কিছুই বলা হয়। এখন তো মাল্টিপ্লায়ার বা সেই স্যাম্পলায়ারের ভিতরে যে সিগন্যাল দিব মানে যাকে স্যাম্পলিং করব এবং যে এক্স্যাক্টলি স্যাম্পলিংটা করবে, এই যে ডেল্টা টি দুইটা যাবে, মাল্টিপ্লাই হবে বা গুণ হবে, দেন আউটপুট আমরা ইনপুটের স্যাম্পলাইং আউটপুটটা পাবো। মানে মেইন হচ্ছে এটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। এই প্রসেসটাকে আমরা স্যাম্পলিং প্রসেস বলতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখি যে ডেল্টা টি মানে ইম্পালস সিগন্যালগুলোই বা পালস সিগন্যালের একটা টাইম পিরিয়ড থাকে, যে টিএস টাইম পর পর একটা করে সুইচিং বা পালস পাওয়া যাচ্ছে এই যে টোটাল সিগন্যালটাতে। টিএস তারপরেরটা পালস পাবো আমরা 2 টিএস। আচ্ছা, এই পালসিংটা করা হয় আর অন্য মানে এটা একটা সার্কিট দিয়ে তৈরি করা যায়। ইম্পালস ক্রিয়েট করা হয় বিভিন্ন রকম সার্কিট দিয়ে, এবং সেই সার্কিটের এল এবং সি বা ইন্ডাক্টর ক্যাপাসিটর এই প্যারামিটারগুলো চেঞ্জ করলে দেখা যায় যে টিএসটা কম বেশি করা যায়। আচ্ছা, এখন জিনিসটা কেমন একটু যদি দেখি, এই যে যখন আমরা এই যে মাল্টিপ্লায়ের ভিতরে ইনপুট হিসেবে এই দুইটাকে দিব, তখন কাইন্ড অফ আপনাদের মডুলেশনের মতো হবে। মডুলেশন যেমন আমরা পড়ছি যে একটা সিগন্যাল দিচ্ছি, একটা কেরিয়ার সিগন্যাল দিচ্ছি, দেন সামহাউ দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে এবং আউটপুট মডুলেটেড সিগন্যাল পাচ্ছে। এটাও সেম জিনিসই আর কি। কেরিয়ার হিসেবে ডেল্টা টি ইউজ হয় আর ইনপুট হিসেবে এক্স অফ টি। আচ্ছা, এখানে হয়টা কি, যখন আপনি দেখেন যে ডেল্টা টি এর ভিতরে এক্স্যাক্টলি টিএস টাইমের সাথেই সিগন্যাল আছে আর এর ভিতরে সিগন্যালগুলো জিরো, এখানে জিরো, এখানে জিরো। তো আমরা যখন একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল মাল্টিপ্লাই করি, গুণ করি, তো এর যদি জিরো ভ্যালু আসে এখানে, মনে করেন এই ভ্যালুর এখানে অবশ্যই ভ্যালু আছে, বাট এর তো জিরো, তো গুণ করলে আলটিমেটলি আউটপুটে জিরোই পাবো। এর অর্থ হচ্ছে যখন আমাদের ইম্পালসের এই সিগন্যালের ক্ষেত্রে যে যে পয়েন্টে সিগন্যাল আছে বা সুইচিং আছে বা ভ্যালু আছে, এই যে এই তীর চিহ্নটা মনে করবো আমরা এখানে একটা স্পার্কিং বা পালস পাচ্ছি। তো সেই পজিশনে আমাদের ইনপুটের করেসপন্ডিং আউটপুট পাবো, আর বাকিগুলো পাবো না। কেন পাবো না? কারণ আমাদের সেই বাকিগুলো জায়গায় ইম্পালসের কোনো ভ্যালুই ছিল না। এই যে এইখানে জিরো, এইখানে জিরো, তো আলটিমেটলি আমার যদি গুণ আকারে হয় আউটপুটে এই সব জায়গাগুলো আমি জিরো পাবো বা কিছু পাবো না। তাহলে বিষয়টা এমন, ইম্পালসের যে যে পয়েন্টে আমাদের সিগন্যালিংটা আছে, আউটপুটে ইনপুটে সেই অংশ কাট করবে। ওকে, কাট করার অর্থ হচ্ছে জাস্ট শূন্য থেকে এই পজিশন পর্যন্ত ভ্যালু পাবে, এইখান থেকে এই পর্যন্ত ভ্যালু পাবে। এই যে, তো শেপটা এমন হওয়ার কারণ হচ্ছে, মনে করেন এইগুলোর ভ্যালু যদি 1 হয় আর আপনার এইখানকার যে ভ্যালুটা থাকবে 1-এর সাথে গুণ করলে সেই ভ্যালুই পাবো আমরা, তাই না?
তো সেই জন্য নর্মালি শেপটা কিন্তু আমাদের যে সিগন্যালকে স্যাম্পলিং করতেছে সেই সিগন্যালের শেপের মতোই হয়। স্যাম্পলিং তো বোঝা গেছে যে এক্স্যাক্টলি স্যাম্পলিং কি, স্যাম্পলিং কিভাবে করা হচ্ছে। একটা ইম্পালস সিগন্যালের সাথে একটা অ্যানালগ সিগন্যাল যদি আমরা মাল্টিপ্লাই করি, যে সিগন্যালটা পাই সেটা হচ্ছে স্যাম্পলিং সিগন্যাল। ওকে ওকে এখানে স্যাম্পলিং প্রসেসটা এতটুকু স্যাটিসফাই করতে হবে আমাদের যে যেন স্যাম্পলিং সিগন্যাল দেখে বোঝা যায় যে অরিজিনাল সিগন্যালটা কেমন ছিল। যেরকম আমি আগের টেস্টে যাই, ধরেন এই সিগন্যালকে জাস্ট আমি যদি ২টা পালস দিয়ে গুণ করি, ২টা পালস দিয়ে গুণ করি বলতে যদি আমি এইখানে একটা সিগন্যাল নিই, মানে সিগন্যাল বলতে ইম্পালস দিয়ে কাট করতেছি, আমি এমনভাবে টিএসটা সেট করছি যে এইখানে একবার কাট করছে আর এইখানে একবার কাট করছে ধরলাম। আপনি যখন আউটপুট পাবো, তো আউটপুট হলে এই শেপ কিন্তু কখনোই আসবে না। আউটপুটে হয়তো এখানে একটা দাগ আসবে, এখানে একটা দাগ আসবে, যেটা কিনা দেখে বোঝার উপায় নেই আমার অরিজিনাল সিগন্যাল কেমন ছিল। ঠিক আছে, তাহলে স্যাম্পলিং করব, বাট এমনভাবে করব যাতে করে এটার বৈশিষ্ট্যটা অনেকটাই আমাদের ফান্ডামেন্টাল যে সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, সেটার মতো থাকে। তো এখানে যেরকম দেখে আমরা বুঝতে পারতেছি আচ্ছা এটা কাইন্ড অফ একটা সাইনোসয়েডাল ওয়েভ, সাইন ওয়েভের মতো। তো এমন যেন থাকে। তো এই হচ্ছে একটা স্যাটিসফাই করে একটা দেখতে হবে। আর দেখতে হবে কি অরিজিনাল সিগন্যাল যেন রিকনস্ট্রাক্ট করা যায়। এই মানে ধরেন বিষয়টা এমন, আমরা কি করতেছি, আমরা অ্যানালগ থেকে ডিজিটাল করার ট্রাই করতেছি। এখন সেই ডিজিটাল করে আমার যদি রিসিভার সাইডে আবার কিন্তু ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হবে। তা না হলে আমরা আসলে যে ইনফরমেশন যেভাবে চাই সেভাবে পাই না। ওকে, কারণ কেউ যদি মনে করেন কথা শুনতে চাচ্ছেন, তো আমরা ফার্স্ট অফ অল সাউন্ড দেওয়া হয়, সেটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল বা সামহাও কনভার্ট হয়। এরপরে যে যদি সেটাকে ডিজিটালাইজ করা হয়, তো রিসিভার সাইডে তো আবার সেই সেম ডিকোডিংটা করবে আর কি। তো সেই জন্য এমনভাবে স্যাম্পলিং করতে হবে যে একদম ফান্ডামেন্টাল যে সিগন্যাল ছিল সেটাই আবার পুনরায় তৈরি করা যায়। এই দুইটা জিনিস কিন্তু মাথায় রেখে স্যাম্পলিং কোডটা করতে হবে। স্যাম্পলিং এর এই দুইটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে, এই দুইটা পয়েন্ট। এখন অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি যে স্যাম্পলিং কেন দরকার। এই যে মোটামুটি স্যাম্পলিং দরকার হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল করার জন্য। এখন ডিজিটাল না করলে কি ছিল, অ্যানালগ সিগন্যাল যে ট্রান্সমিশন করা যায় না তা না, যায়, বাট ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিশন মোর এফিসিয়েন্ট। ঠিক আছে, এখানে হাই এফিসিয়েন্ট থাকে, ফাস্ট স্পিড থাকে, আবার ইন্টারফারেন্স কম থাকে, যেহেতু নয়েজ দ্বারা অ্যানালগ সিগন্যাল খুবই ইন্টারাপ্টেড হয়ে যায়। ডিজিটাল সিগন্যাল অত দ্রুত মানে অত বেশি ইন্টারফারেন্স তৈরি হয় না, এখানে নয়েজ অ্যাড হয় না খুব বেশি ডিজিটাল সিগন্যালে। একদম হয় না তা বলা ঠিক না, বাট তুলনামূলক। তো সেই জন্য দেখা যাচ্ছে যে অনেকগুলো কারণে দেখা যায় যে ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিশন ইফেক্টিভ বেশি। সেজন্য আমরা অ্যানালগ থেকে আগে ডিজিটালে কনভার্ট করি, তারপর সেটাকে ট্রান্সমিশন করি চ্যানেলের মাধ্যমে, দেন পরবর্তীতে সেটাকে আবার অ্যানালগে ট্রান্সফার করতে হয়। বাট সেটা আমরা এখন দেখব না। ওকে, স্যাম্পলিং এর ক্ষেত্রে কিন্তু জাস্ট অ্যানালগ টু ডিসক্রিট অর ডিজিটাল কেন করা হচ্ছে, তখন আমরা বলবো যে ডিজিটাল সিগন্যালের ট্রান্সমিশনের এফিসিয়েন্সি বেশি আনার জন্য। তো এখানে এই কথাই বলছে কিন্তু এই যে এইগুলো। সেই জন্য দেখা যাচ্ছে ডিজিটাল সিগন্যাল সরি স্যাম্পলিং করা জরুরি আর কি। আচ্ছা, এরপরে আসতেছি স্যাম্পলিং রেট। আচ্ছা, কোনো কিছু রেট বলতে আমি হয়তো আগেই বলছি যে রেট বলতে কিন্তু আমরা টাইমের ইনভার্স চিন্তা করব বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, টাইমের ইনভার্স তো ফ্রিকোয়েন্সি তো জানি। তো কোন রেটে স্যাম্পলিং করতে হবে ইচ্ছা মতো করলেই হবে না, একটা নির্দিষ্ট রেটে আমাদের স্যাম্পলিংটা করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল কি যে স্যাম্পল করব যে ডেটাকে বা যে সিগন্যালকে, সেটার জন্য রিকনস্ট্রাক্ট করা যায়, মানে স্যাম্পলিং সিগন্যাল থেকে আবার অরিজিনাল সিগন্যালে ট্রান্সফার করা যায়, এমনভাবেই স্যাম্পল করতে হবে। তো যে রেটে আমরা আসলে এই স্যাম্পলিংটা করতে পারি সেই রেটকে কাইন্ড অফ বলা হচ্ছে ও নাইকুইস্ট রেট। আমি জাস্ট নামটা একটু বললাম, এখানে
পরবর্তীতে আছে নাইকুইস্ট রেট, এটাও কিন্তু স্যাম্পলিং রেটই। তাহলে স্যাম্পলিং রেটটা বোঝার জন্য পড়তে হবে, এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি এভাবে আসে না, যে স্যাম্পলিং রেট কাকে বলে এভাবে আসে না। তো স্যাম্পলিং রেটটা হচ্ছে আপনি কত হারে অ্যানালগ সিগন্যাল থেকে ডেটাটা কাট করতেছেন। স্যাম্পলিং রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ স্যাম্পলস টেকেন পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে আপনি আপনার কন্টিনিউয়াস সিগন্যাল থেকে কতগুলো ডেটা কালেক্ট করতেছেন বা স্যাম্পল কালেক্ট করতেছেন, সেই ডেটার সেটকে বা ভ্যালুকে আমরা স্যাম্পলিং রেট বলি। ঠিক আছে? আর ওই ডেটাটা কালেক্ট করার নাম্বার আসে হচ্ছে আপনার যে সিগন্যাল দিয়ে স্যাম্পলিং করতেছেন সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। যেরকম আমি যদি প্রথমে চলে যাই, এই যে আমরা এক্স অফ টি কে স্যাম্পলিং করব ডেল্টা অফ টি দ্বারা। ওকে, তো এই অংশটা কত ভাগে কাট হবে সেটা ডিপেন্ড করবে আপনার টিএসটা কত। ওকে, ধরেন টিএস যদি 2 সেকেন্ড পর পর হয়, তাহলে এই সিগন্যালটাও 2 সেকেন্ড পর পর কাট হবে, কাট হয়ে সেই নির্দিষ্ট ভ্যালুটা পাবো। এটাই তো স্যাম্পলিং। কিন্তু যদি এমন হয় যে 2 সেকেন্ড না, আমি 0.5 সেকেন্ড পর পর আমি পালস দিচ্ছি, সেই ক্ষেত্রে এ কিন্তু 0.5 সেকেন্ড পর পর ডেটা এন্ট্রি করবে। তো তাহলে স্যাম্পলিং রেট মানেই হচ্ছে এই যে সিগন্যালটা ডেল্টা অফ টি, এটার ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এই যে it can be defined as sampling frequency, fs equal to 1/ts। স্যাম্পলিং যে টাইম থাকবে তার ইনভার্স করলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা পাবো। আচ্ছা, এখন দুই টাইপের স্যাম্পলিং টেকনিক আছে, একটা হচ্ছে আইডিয়াল আর একটা ন্যাচারাল। আইডিয়াল বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে ইনপুট সিগন্যাল, এটার স্যাম্পল করলে একদম টু দি পয়েন্টে আপনি যদি ভ্যালুটা পান, মানে ধরেন এই যে এইরকম জিনিসটা একেবারে সব মোমেন্টে এমন যদি হয় যে 0.7, এইটার উচ্চতা নিচ থেকে 0.7, তারপরটা হচ্ছে নিচ থেকে 0.666, যদি এমন হয় একেবারে ডিরেক্টলি ওই নাম্বারটাই যদি আমরা পাই, সেটাকে আমরা বলতে পারি যে আইডিয়াল স্যাম্পলিং। বাট এটা কাইন্ড অফ ইম্পসিবল, আইডিয়াল স্যাম্পলিং করা যায় না, কিছু ইরোর থাকে যে কোনো টেকনিকেই। তো এই জাস্ট আইডিয়াল স্যাম্পলিংটা জেনে নেন যে কি কেমন বা কি। এই যে the area of each impulse in the sample signal is equal to the instantaneous value of input signal। এটাই যে মানে আপনার ডিরেক্টলি যে ভ্যালুটাই আমার ইনপুটে আছে, আউটপুটে একবারে সেই পর্যন্তই ইম্পালস পজিশন থাকবে এমন। আচ্ছা, এখন আসি ন্যাচারাল স্যাম্পলিং এর ক্ষেত্রে। ন্যাচারাল স্যাম্পলিংটা হচ্ছে কি, এই যে পালস আমরা ক্রিয়েট করি, ওকে, পালস ক্রিয়েট করি কিভাবে? সুইচিং করে। সুইচিং করে কিভাবে? ধরেন আপনি একটা টর্চ জ্বালাবেন, ওকে, জ্বালিয়েই অফ করে দিবেন, তো অন অফ যেটা আছে, এখন এই অন অফের ভিতরে যে একটা সিগন্যাল পাস হয়, এটাই আমাদের আসলে পালস সিগন্যাল। এখন যত সূক্ষ্মভাবে মানে দ্রুত কাজটা করা যাবে, এই যে উইথটা, সেই উইথটা তত কম হবে। এইখানে ছবিটা দেখে মনে হচ্ছে জাস্ট একটা একটা নির্দিষ্ট মোমেন্টে পালস হয়েছে, কিন্তু এই সুইচিংটা করা খুব টাফ, একটা নির্দিষ্ট উইথ থেকেই যায়। তো আমরা পালসিং, ন্যাচারাল পালসিং মানে স্যাম্পলিং ক্ষেত্রে এই যে সিগন্যালটার সামহাও চিন্তা করি যে এক একটা পালসের একটা নির্দিষ্ট উইথ আছে। বুঝছেন যে আপনি একটা পালস বা সেটাই হচ্ছে পালস উইথ, এই যে এটা। ওকে, এখন সেম জিনিসই প্রায়, জাস্ট এই ন্যাচারাল স্যাম্পলিং ক্ষেত্রে পালস উইথটা থাকবে, যে এই যে একটা উইথ বরাবর সেই স্যাম্পলিংটা করবে আর কি। এই যে the top of each pulse in the sample signal retain the shape of the input, মানে এর মাথাটা হচ্ছে এই যে টপটা, মানে পালসের উইথটা শেপ হবে অ্যাকর্ডিং কার সাথে? আপনার ইনপুট সিগন্যালের সাথে। এই টাইপটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো দুইটা টাইপ আমরা দেখলাম, এক আইডিয়াল, এক ন্যাচারাল। আর প্রথমে স্যাম্পলিং কাকে বলে, কিভাবে হয় সেটা দেখলাম, ব্লক ডায়াগ্রাম। দেন এর পরবর্তীতে হচ্ছে স্যাম্পলিং থিওরাম।
এখন পরীক্ষায় যদি এমন হয় যে স্যাম্পলিং থিওরাম বা নাইকুইস স্যাম্পলিং থিওরাম যে কোনো কিছুই আসতে পারে, তখন আপনাদের এটাই লেখা লাগবে। এর বাংলা কথাটা হচ্ছে কি, আমরা তো স্যাম্পল করব, কিন্তু সেই স্যাম্পলিং এর রেটটা হবে আপনার ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি আছে, মানে আমরা যে সিগন্যালকে স্যাম্পলিং করতে চাচ্ছি সেই সিগন্যালের দ্বিগুণ হবে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। দুইটা জিনিস, এক হচ্ছে এফএম আর একটা হচ্ছে এফএস। এফএম কি জিনিস? আমাদের মডুলেটিং সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, বা বলতে পারি যে যে সিগন্যালকে আমরা মানে ভাগ করতে চাচ্ছি, কাটতে চাচ্ছি, সেই সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম। আর ওই যে আমি বলছিলাম না যে ইম্পালস দ্বারা আমরা কাজটা করি, এই কাটিংটা করে কে, এই যে পালস সিগন্যাল বা ইম্পালস সিগন্যাল, সেটার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে টুয়াইস এফএম। তো আমরা কিভাবে লিখতে পারি এখানে, এইভাবে কি বলবো যে a continuous time signal can be represented in its samples and recovered back if the sampling frequency is twice the highest frequency content of the signal. আর প্রথম এতটুক কথা আসলে কন্ডিশন হিসেবে বলছে যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা স্যাম্পল করতে পারি যদি কিনা, এই যে ইফ, যদি আমাদের এফএস টু এফএস এর সমান বা বড় হয়, মানে অ্যাটলিস্ট টু এফএস, সরি টু এফএম। ওকে, পরীক্ষায় যদি নাইকুইস থিওরাম বর্ণনা করতে বলে আপনাদের কিন্তু এই পেজের এই কথাগুলো লিখতে হবে। আচ্ছা, এটাতে কারো কি কোনো সমস্যা আছে? এইখানে যে নাইকুইস থিওরাম বা স্যাম্পলিং থিওরাম যেটা বললাম, এখানে কি কারো কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এই যে নাইকুইস রেট মানেই এফএস ইকুয়াল টু এফএম। আচ্ছা, জিনিসটা এমন দেখেন, মানে নাইক রেট অনেক প্রকারেই হতে পারে, বাট নাইকুইস রেট হচ্ছে একটা নির্দিষ্ট রেট যেটা কিনা টু এফএম এর সমান হবে। বাট এমন না যে এটাই আমার মেনটেন করা লাগবে সবসময়, হতে পারে আমরা যে ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করতেছি সেটা নাইকুইস রেট থেকে বেশি বা কম, যে কোনো কিছু হতে পারে। কম হলে কিছু সমস্যা হয়, সেই জন্য আসলে কম করি না, বেশিরভাগ ক্ষেত্রে যাই ওর সমান বা বেশি রেটে আমাদের কাটিংটা করতে হয় বা স্যাম্পল করতে হয়। আর এক্সামে যদি বলে দেয় যে নাইকুইস রেটে স্যাম্পল করতে, তাহলে আপনাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে যে এফএস ইকুয়াল টু এফএম। ওকে, আর যদি পরীক্ষায় এমন বলে দেয় যে একটা ডেটা বা সিগন্যাল স্যাম্পল করা হচ্ছে 20% ওভার দ্য নাইকুইস রেট, এর অর্থ হচ্ছে নাইকুইস রেট যা আছে তার থেকে 25% বেশি রেটে, তার মানে তখন এফএস হবে হচ্ছে 1.25 ইন্টু টু এফএম। মানে নাইকুইস রেট টু এফএম আমরা জানি, আমি বললাম কি নাইকুইস রেটের থেকে 25% বেশি, তাহলে 100 + 25%, টোটাল 125% আসে, আলটিমেটলি 1.25 ইন্টু টু এফএম। মাথায় কিন্তু রাখতে হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তিনটা ডায়াগ্রাম বা ছবি দেওয়া আছে, এটা একটা প্রথমটা বলছে কি, আমরা যদি টু এফএম থেকে বা নাইকুইস রেট থেকে বেশি স্যাম্পলিং রেটে বা ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করি, তখন ডেটাটা এমন আসবে যে ব্যান্ডউইথগুলো একটা, মানে ব্যান্ডউইথ বলতেছি কেন, ব্যান্ডগুলো একটা থেকে আরেকটা দূরে থাকবে এবং এদের ভিতরে কিছু ব্যান্ড ফাঁকা অবস্থায় থাকবে, ওয়েস্ট অবস্থায় থাকবে। এতে কিন্তু কোনো ইন্টারফারেন্স ক্রিয়েট হবে না, মানে এটা খারাপ না, ভালো, বাট কিছু ব্যান্ডউইথ নষ্ট হয়ে যায় আর কি, ওয়েস্ট হয়ে যায়, যা আমাদের কাজে লাগে না। আর 2 নম্বর যে গ্রাফটা আছে এটা পারফেক্ট স্যাম্পলিং, উপরেরটা ওভার স্যাম্পলিং বলে, এটা পারফেক্ট স্যাম্পলিং যাতে করে একদম একটা ব্যান্ডের লাস্ট ফ্রিকোয়েন্সি পরের ব্যান্ডের ফার্স্ট ফ্রিকোয়েন্সির সমান, এই যে মনে করেন একেবারে মিলছে। এখন এখানে কিছু ঝামেলা থাকে, কোনো কোনো সময় দেখা যায় যে একটু কম বেশি হয়ে গেলে ইন্টারফারেন্স হয়ে যায়, বাট ওকে ফাইন, এখানে পারফেক্ট স্যাম্পলিং বলা যায়। আন্ডার স্যাম্পলিং মানে হচ্ছে আমরা যদি নাইট্রোজেন থেকে কম বা টু এফএম থেকে কম ফ্রিকোয়েন্সিতে কাটিংটা করি বা স্যাম্পলিং করি, সেই ক্ষেত্রে দেখেন একটা ব্যান্ডের
লোয়ার ফ্রিকোয়েন্সি আর একটা ব্যান্ডের হায়ার ফ্রিকোয়েন্সির সাথে কিছু কি হয়েছে, ওভারল্যাপ হয়েছে, এর অর্থ ইন্টারফারেন্স হচ্ছে। তার মানে সিগন্যালের মানে আউটপুট সিগন্যালের আমাদের কিছু ডিস্টরশন আসবে কিন্তু। তো এই আন্ডার স্যাম্পলিং এর এই প্রবলেম। এখন আসি অ্যালাইজিং একটা ওয়ার্ড, অ্যালাইজিং ইফেক্ট বলা হয়। অ্যালাইজিং ইফেক্টটা কি অলরেডি কিন্তু আমরা বলে দিলাম। এই দেখেন, যখন আমরা আন্ডার স্যাম্পলিং করি তখন কি হয়, একটা ব্যান্ডের হায়ার ফ্রিকোয়েন্সি আর একটা ব্যান্ডের লোয়ার ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স ঘটে, মানে একটার উপরে আর একটা চলে যায়। তো এতে ক্ষেত্রে আউটপুট সিগন্যাল ডিস্টরশন হয়। এখন এই জিনিসটাই হচ্ছে অ্যালাইজিং। দেখেন, অ্যালাইজিং ইফেক্ট টেক্স প্লেস ওয়েন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ লেস দ্যান নাইকুইস্ট রেট, মানে যেটা অলরেডি ওই গ্রাফে দেখানো হলো। এক্সামে যদি কখনো আসে যে আপনাদের অ্যালাইজিং ইফেক্টের বর্ণনা দিতে, তখন কিন্তু এই ছবিটা দিতে হবে। ঠিক আছে, এই ছবিটা দিয়ে আসলে দেখাইতে হবে যে আমাদের ডেটাটা যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ইন্টারফারেন্স তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে। আর এই কথাগুলো কিন্তু বলতে হবে, আন্ডার সাচ কন্ডিশন দ্য স্পেকট্রাম অফ স্যাম্পল সিগন্যাল ওভারল্যাপস উইথ ইটসেলফ, নিজের সাথে নিজে ওভারল্যাপ হয়ে যায়, যাতে করে হায়ার ফ্রিকোয়েন্সির একটার সাথে লোয়ার ফ্রিকোয়েন্সির উপর ওভারল্যাপ হয় আর কি। তো এই ইন্টারফারেন্সের ক্ষেত্রটাই আমরাকে বলি হচ্ছে অ্যালাইজিং ইফেক্ট। ঠিক আছে। আচ্ছা, এখন অ্যালাইজিং ইফেক্টের ইফেক্ট মানে এটা তো বললাম যে এটা এই জিনিসটা হওয়াকে, এই ফিনোমেনাকে বা ইভেন্টকে অ্যালাইজিং বলা হচ্ছে, অ্যালাইজিং ইফেক্ট। তো এটার জন্য আমাদের আউটপুটে সমস্যা কি, আউটপুট হচ্ছে কিছু ডেটা লস হয়ে যায় যেটা কখনো রিকভার করা যায় না। আর একটা হচ্ছে কি, আউটপুট ডেটাটা ডিস্টর্টেড পাই আমরা, মানে আউটপুট যে ওয়েব শেপ আপনি পাবেন রিকনস্ট্রাক্ট করলে সেই ওয়েব শেপটা ডিস্টর্টেড অবস্থায় পাওয়া যায়। তো এই হচ্ছে অ্যালাইজিং এর ইফেক্ট। আচ্ছা, এখন অ্যালাইজিং দুই ওয়েতে আমরা রিমুভ করতে পারি। এক হচ্ছে, আচ্ছা যেহেতু আন্ডার স্যাম্পলিং এর জন্য সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, তাহলে আমরা করব কি, ওয়াইজ পারফেক্ট স্যাম্পলিং বা পারফেক্ট মানে ওভার স্যাম্পলিং। তো এই কাজটা করলে দেখা যায় যে অ্যালার্জিং আর হয় না, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে কি, আপনি যদি এই ডায়াগ্রামটাই খেয়াল করেন, এতগুলো ব্যান্ড যদি আমরা না দিয়ে আমরা যদি শুধুমাত্র একটা ব্যান্ড পাস করাই ট্রান্সমিশনে, তাহলে তো ওভারল্যাপ হওয়ার কোনো চান্সই থাকতেছে না, তাই না? তো তাহলে এই যে ব্যান্ড লিমিটিং সিগন্যাল বা যদি আমরা একটা লো পাস ফিল্টার ইউজ করি স্যাম্পলিং করার আগে, তাহলে আমাদের হাই ফ্রিকোয়েন্সিগুলো আর থাকে না, যাতে করে দেখা যায় কি আপনার মানে অ্যালাইজিং কি জিনিস, লো ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সি যখন মিক্সড হয়ে যায় কাইন্ড অফ। তো আমার যদি হাই ফ্রিকোয়েন্সি নাই থাকে সিগন্যালে, তাহলে ও আর কার সাথে মিক্স হবে, তাই না? বিষয়টা এমন। তো সেই ক্ষেত্রে তাহলে কোনো এটাও একটা ওয়ে যে অ্যালাইজিং ইফেক্টটা না হওয়ার হতে পারে কিভাবে আর কি। তো আমরা যদি সিগন্যালকে লো পাস ফিল্টার দিই, তাহলে ওই সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা আউট হয়ে যায় অলরেডি আগে থেকে, সেই ক্ষেত্রে আর অ্যালাইজিংটা হয় না। আচ্ছা, এটা দুইটা আমরা অ্যালাইজিং অ্যাভয়েড করার দুইটা মেথড আমরা দেখলাম। আচ্ছা, এখানে কিছু শর্ট শর্ট ম্যাথ আছে এবং পরীক্ষায় এই ম্যাথগুলোর মতো থাকবে। যে দেখেন, এক্স অফ টি একটা সিগন্যাল দেওয়া আছে আমাদের। তো এই সিগন্যালের তিনটা কম্পোনেন্ট আমি তো দেখতে পাচ্ছি এখানে, যে একটা কস 50 পাইটি, একটা 300 পাইটি, আর একটা 100 পাইটি। বলতেছে নাইকুইস্ট রেট বের করতে। আচ্ছা, এই জায়গায় তিনটা কম্পোনেন্টের আমরা দেখতেছি তিনটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। তো নাইকুইস্ট রেটের সূত্রটা ছিল এফএস ইকুয়াল টু 2FM। তো আমি তাহলে কোন কম্পোনেন্টটার এফএম এর সাথে ক্যালকুলেশন করব? এটা আমাদের নিতে হবে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি যেটা সেটা। তো আমরা অলরেডি এখান থেকে দেখতেই পাচ্ছি যে 300-র এখানে যে ফ্রিকোয়েন্সি পাবো আমরা, এটাই হচ্ছে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি, তাই না? তো পরীক্ষায় আপনাদের কিন্তু আগে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা। এই যে 300 পাই ভাগ 2 পাই। তো এই ফর্মুলা দিয়ে ফ্রিকোয়েন্সিটা বের করার পরে আপনি যে সূত্র বসাবেন, কি সূত্র, এফ ইজ ইকুয়াল টু 2FM। এখন এফএম এর মানটা যদি 150 বসিয়ে দেওয়া হয়, যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের নাইকুইস্ট রেট। তাহলে এখানে যে কোনো ইকুয়েশন দিলেই তো পারা যাবে, তাই না? আপনাদের মাথায় থাকতে হবে যে ফাংশনের ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি সেটাই আমরা নিব, সেটা দ্বিগুণ নিলে
নাইকুইস্ট রেট পাওয়া যাবে। আচ্ছা, এখন এই ম্যাথ যেটা আছে এইখানে খেয়াল করি যে জাস্ট আগের মতোই, কিন্তু আগের মতোই হচ্ছে সিগন্যালটা নাই। মানে আগে কি ছিল, সিগন্যালগুলো মাল্টি যোগ যোগ আকারে ছিল, আর এখন হচ্ছে সিগন্যালটা কি আছে, ইনটু আকারে আছে। তো এইখানে আমাদের কোশ্চেনে যদি পরীক্ষায় যদি কোনো সময় মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া থাকে, অবশ্যই সেটাকে কিন্তু এই যে ধরেন এই যে প্লাস মাইনাস এইভাবে আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করতে হবে। তো এখানে সূত্র হচ্ছে টু কজ এ কজ বি, একটা সূত্র নিয়ে আসতে হবে। টু কজ এ কজ বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এই সূত্রটা নিয়ে এসে আলাদা কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। এই কাজটুকু আপনাদের করে নিতে হবে কিন্তু। আর পরীক্ষায় কিন্তু সব সময় যে এমনই থাকবে তা কিন্তু না, ঠিক আছে? হয়তো দুইটা সাইনের প্রশ্নও থাকতে পারে, একটু মাথায় রাখেন। কজ এ কজ বিও থাকতে পারে, সাইন এ সাইন বিও কিন্তু থাকতে পারে। তো একটু সূত্র একটু দেখে নিবেন। ওকে, এখন পরবর্তীতে আসি হচ্ছে এই যে, যেহেতু আমাদের এখন এটা কি ওমেগা টি, এই এটা হচ্ছে 5000, এটা হচ্ছে 3000 পাই। তো আলটিমেটলি আমি এফএম কোনটা নিব? দেখেন দুইটা ফ্রিকোয়েন্সি আছে, যেটা বড় সেটা নিব। তো আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি এটা বড়, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা 2500 হার্জ যেটা আছে সেটা, দেন তার সাথে 2 গুণ করলে আমাদের স্যাম্পলিং রেট বা নাইকুইস্ট স্যাম্পলিং রেটটা পেয়ে যাচ্ছি। ওকে, তো পারা যাবে মনে হয়? কারোর প্রবলেম থাকলে বলেন, ম্যাথে কি কারোর প্রবলেম আছে? ম্যাম এটা একটু আরেকবার বলতেন। আচ্ছা, কোথা থেকে? ম্যাম এটা ফার্স্ট থেকে একটু বল। আচ্ছা, ফার্স্ট থেকে হচ্ছে আগের অঙ্কটার সাথে এখানে একটু অমিল কি জিনিস, জাস্ট আগেরটার কম্পোনেন্ট বেজ আকারে দেওয়া, যে একটা কম্পোনেন্ট তার ফ্রিকোয়েন্সি F1 F2 F3 এভাবে আছে, বাট এখানে মিক্সড আকারে দিছে, যে গুণ আকারে আছে। তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করে এই জিনিসটাকে মানে মাল্টিপল থেকে সামেশন আকারে নিতে হবে। তো এখানে দেখেন কজের দুইটা মানে পার্ট আছে, কজ এ কজ বি। মানে আমি যদি মনে করি এটাকে আমি এখন মনে মনে চিন্তা করলাম এ, তাহলে একটা সূত্র আছে টু কজ এ কজ বি, এই যে সেই জন্য দুই একটা এক্সট্রা নিয়ে আসা হয়েছে, এই যে জাস্ট এটা 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 সূত্রে বানানোর জন্য দুইটা উপর নিচ গুণ করা হয়েছে, আর ঠিক কিছু আছে না। ম্যাম, বুঝতে হুম, পারছি, তুই গুণ আচ্ছা করতে আচ্ছা, আমরা তুই ভাগ করে দিছি। হ্যাঁ হ্যাঁ। তো টু কজ এ কজ বি সূত্র আমরা জানি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তো এ ধরছিলাম 4000 পাইকে 10, আর 1000 পাই হচ্ছে বি, তার মানে একবার যোগ করবো একবার বিয়োগ করবো। তো যোগ করলে 5 আর মানে 4 আর 1 5, তো 5000, আর এইদিকে হচ্ছে 3000। আলটিমেটলি এখন দেখেন জিনিস দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, যে আমাদের এই একটা পোর্শন এখন হতে পারে এটা কজ বা সাইন যে কোনো কিছু হতে পারে, সূত্র যদি আমার যেভাবে থাকতো এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে সেটাই হয়েছে। আর প্লাস কজ, ম্যাম সাইনের যেটা দিবেন কাইন্ডলি সূত্রগুলো একটু সাইডে দিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, দেখি তাহলে আহ, এখানকার যে সূত্রগুলো আছে টু কজে কজ বি, সাইনে সাইন বি, কজে সাইন বি, তো আমি সূত্রগুলো আপনাদের দিয়ে দিব। জাস্ট ওই সূত্র অ্যাপ্লাই করে ঠিক আছে। এখানে মানটা যোগ বিয়োগটা করতে হবে আর কি। তারপরেরটা তো আগের অঙ্কের মতো, মানে ধরেন আপনার খেয়াল করতে হবে এই কম্পোনেন্টগুলোর এখন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কোনটা সেটা আমরা বের করবো আর কি, এবং তার সাথে 2 গুণ করলে এফএস বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি, এটাই। ওকে, দেন পরবর্তীতে আসতেছে স্যাম্পলিং এর অ্যাপ্লিকেশন কোথায়। তো এইখানে বিভিন্ন প্রসেসে ইউজ করা হয় স্যাম্পলিং। এক, পিএএম, পিডব্লিউএম, পিপিএম, পিসিএম অ্যান্ড টিডিএম। এখন সবগুলো একসাথে বলে গেলাম, যদিও জিনিসগুলো প্রায় সেমই, মানে আপনি স্যাম্পলিং করতেছেন কিন্তু আগে যেরকম মডুলেশন করছি আমরা, মডুলেশন করা মানে কাইন্ড অফ কেরিয়ার সিগন্যাল এবং আমাদের যে মডুলেটিং সিগন্যাল, ওই দুইটারই মাল্টিপ্লিকেশন, কিন্তু অনেকগুলো ওয়েতে, কারোর ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, কারোর হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, এখানেও কাইন্ড অফ সেম। মানে স্যাম্পলিংই করব কিন্তু দেখা যাচ্ছে পালসের অ্যামপ্লিটিউড হয়তো চেঞ্জ হচ্ছে, পালসের উইথ হয়তো চেঞ্জ হচ্ছে, পালসের পজিশন যদি চেঞ্জ হয় তাহলে পিপিএম এমন। তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক অ্যানালগ পালস মডুলেশন আর একটা হচ্ছে ডিজিটাল পালস মডুলেশন। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখবো, পালস মডুলেশন কাকে বলে।
পালস মডুলেশন বলতে পালস, এই যে ইট ইজ এ টেকনিক ইন হুইচ দ্য সিগন্যাল ইজ ট্রান্সমিটেড উইথ দ্য ইনফরমেশন বাই পালস। মানে মডুলেশন এটা করা হয় পালস দ্বারা, তাহলে আমরা বলবো সেটাকে হচ্ছে পালস মডুলেশন। বা যে টেকনিকে সিগন্যাল পালসের দ্বারা ইনফরমেটিভ মানে ইনফরমেশনগুলো ট্রান্সমিট হয় সেগুলো, সেটা হচ্ছে পালস মডুলেশন। জাস্ট এইটা। তো এটা আবার দুইটা প্রকারে ভাগ করা হয়েছে, এক অ্যানালগ পালস আর একটা হচ্ছে ডিজিটাল পালস মডুলেশন, নট পালস। অ্যানালগ পালস তো হয় না, অ্যানালগ পালস মডুলেশন। তার ভিতরে কি কি আছে? পিএএম, পিডব্লিউএম, পিপিএম। পিএএম ফর পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, এখানে ডাব্লিউ মানে হচ্ছে উইথ, এই দিকে পি মানে হচ্ছে পজিশন। আচ্ছা, ইন ডিটেলস আমরা দেখবো, জাস্ট নামগুলো এখন দেখি যে পিএএম, পিডব্লিউএম, পিপিএম। আর আছে হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে পিসিএম আর ডেল্টা মডুলেশন বা ডিএম। সবগুলো ইন ডিটেলস আমাদের পড়া লাগবে। তো পরবর্তীতে আমরা যাব পিএএম। এটা পিএম মানে আমরা কি বললাম? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে একটা জিনিস আমরা ওই যে এইটা ডায়াগ্রাম পড়লে আসলে মেইনলি এই এক কথাই লেখা আছে এর ভিতরে। প্রথমে কি আছে? মডুলেটিং সিগন্যাল বা আমাদের মেসেজ সিগন্যাল, যেটা কিনা সাইনোসয়েডাল একটা সিগন্যাল। আর আমাদের কেরিয়ারে থাকবে কি? স্যাম্পলিং সিগন্যাল বা ইম্পালস সিগন্যাল। আমি কিন্তু বলছি যে এটা মডুলেশনই। তো আমাদের যে কেরিয়ারটা সেটা হচ্ছে পালস দ্বারা ক্রিয়েট হবে। আগে আমরা যখন এএম এফএম পড়ছি তখন কিন্তু এই কেরিয়ারটা একটা অ্যানালগ সিগন্যালই, কিন্তু সেটা কি ছিল? অনেক হাই ফ্রিকোয়েন্সির একটা অ্যানালগ সিগন্যাল ছিল। এটাও একটা হাই ফ্রিকোয়েন্সিরই, কিন্তু সেটা হবে পালসের সিগন্যাল, একটা পালস সিগন্যাল। ওকে, এখন কি হবে? কাটিং তো অবশ্যই হবে, কিন্তু কোন রেসপেক্টে কাটটা হবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডের উপর বেস করে। তার মানে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডটা যদি আমার কেরিয়ার সিগন্যালের এই পালসটা পাই সবসময়, মানে যেখানে যেখানে কাট করবে সেই সেই অ্যামপ্লিটিউডটা পাবো হচ্ছে এই পালসের উচ্চতাটা বা অ্যামপ্লিটিউডটা। এই যে টেকনিকটা, সেই টেকনিককে আমরা পিএএম বলতেছি। তাহলে আমরা যদি কথাই বলি সেটা কি হবে? ইন পিএএম মডুলেশন দ্য অ্যামপ্লিটিউড অফ ইচ পালস, আমি বাংলায় বলে দিচ্ছি, প্রত্যেক পালসের যে অ্যামপ্লিটিউডটা সেটা ভ্যারি করবে কার সাথে? মেসেজ সিগন্যালের কাটিং এর অংশের সাথে। কি? পালসের উইথ, সরি উইথ না, হাইটটা, অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে কি? তার কোরেসপন্ডিং মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। এই যে ইজ ভ্যারিড উইথ দ্য স্যাম্পলড ভ্যালু অফ মেসেজ সিগন্যাল। আচ্ছা, তো এখানে আর একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু এই যে কাটিংটা বা ইন্টারভেলটা কিন্তু রেগুলার ইন্টারভেল বা মানে নির্দিষ্ট ইন্টারভেল, কোনটা কম বেশি না কিন্তু। ধরেন যদি বলি যে 0.5 সেকেন্ড পর পর, তো সবাই 0.5 সেকেন্ড পর পর কাট হবে, আর এইভাবে একটা আউটপুট আমরা সিগন্যাল পাবো। এই সিগন্যালকে আমরা কি বলবো? পিএএম সিগন্যাল। ঠিক আছে? আচ্ছা, তার মানে ইনফরমেশনগুলো থাকবে কোথায়? পালসের হাইটটা কত লম্বা বা খাটো সেটার উপর। আচ্ছা, এখানে কোথায় কোথায় ইউজ হয়? অ্যাপ্লিকেশন হচ্ছে ইথারনেট, টেলিভিশন এবং এলইডি লাইটে পিএএম সিগন্যাল ইউজ হয়। আচ্ছা, বোঝা কিছু তো পিএম কিভাবে স্যাম্পলিংটা করে। তো মাথায় রাখতে হবে পিএম ফর অ্যামপ্লিটিউড ভ্যারি করবে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল। কার অ্যামপ্লিটিউড? পালসের অ্যামপ্লিটিউড। ব্যাস, এতটুকু মাথায় রাখলে কিন্তু হবে। আচ্ছা, তো এখানে আবার পালস মানে পিএএম হচ্ছে দুই প্রকারের, এক হচ্ছে যে ফ্ল্যাট টপ পিএম আর একটা ন্যাচারাল পিএম। ন্যাচারাল পিএম বলতে বোঝাই পালসের একেবারে মানে ধরেন আপনার অ্যামপ্লিটিউড যতটুকু ছিল মেসেজ সিগন্যালের একদম একদম সেভাবেই যদি কাট হয়ে অংশ আসে তাইলে ন্যাচারাল পিএম। আর ফ্ল্যাট টপ বলতে হচ্ছে মানে জাস্ট এই যে ধরেন কাটের অংশের যে পয়েন্টে কাট হচ্ছে এজে বা শুরুতে জাস্ট সেই ফ্ল্যাট মানে মাথাটা এরকম থাকবে না। দেখেন আমি বলি ওই সেটা, এই যে ইয়েটা আছে না, এমন না মানে যে সোজা সোজা একটা পালস থাকবে, এখানে কোনো কাটিং অংশটা থাকবে না আর কি। এমন যদি হয় তাইলে সেটাকে ফ্ল্যাট টপ পিএম বলে। দুইটা টেকনিক অ্যাপ্লাই করা হয় আর কি এখানে। আচ্ছা, এরপরে আসতেছে পিডব্লিউএম, পালস উইথ মডুলেশন।
তো নাম শুনে কি বোঝা যাচ্ছে? উইথ, যেহেতু অবশ্যই কোনো প্রস্থ নিয়ে কোনো কথাবার্তা আছে, তাই তো? আগেরটা আমাদের পালসের কি চেঞ্জ হয়েছিল? অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছিল। এখন হবে পালসের এই উইথ, বা যেটাকে কি বলে, ওই যে মানে সুইচিং করার সময় ধরেন আপনি একটা সুইচ অন অফ করলাম, কারোর হয়তো 1 সেকেন্ড লাগলো, কারোর হচ্ছে 2 সেকেন্ড লাগলো। এতে এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড যে উইথটা, সেটা। এখন এই মডুলেশনের ক্ষেত্রে আমাদের পালসের উইথটা ভ্যারি করবে উইথ রেসপেক্ট টু মেসেজ সিগন্যাল। এখন মেসেজ সিগন্যালের কিসের উপর? মেসেজ সিগন্যালের কিন্তু আলটিমেটলি অ্যামপ্লিটিউডের উপরেই ডিপেন্ড করবে। যেরকম ধরেন বিষয়টা এমন, আমার একটা মেসেজ সিগন্যালের লোয়ার লিমিট হচ্ছে এই যে লাল কালির এই যে নিচের দাগটা, খেয়াল করেন এইখানে। আচ্ছা, একটু DWM। আচ্ছা, হ্যাঁ, মেসেজ সিগন্যালের এই নিচের পোর্শন থেকে উপরের পোর্শন পর্যন্ত, মানে নিচের পোর্শন কি একদম লোয়ার লিমিট, উপরের পোর্শন কি একদম হায়ার লিমিট, বা সর্বোচ্চ উচ্চতা আমি যদি বলি, আর নিচেরটা হচ্ছে একদম সর্বনিম্ন, মানে -5 to 5। এখন এই -5 to 5, এটার যদি অনেকগুলো ক্যাটাগরি আমরা করি, যে এটা সব থেকে ছোট বড় এবং এর ভিতরে অনেকগুলো ভাগ আছে, 10 ভাগ মনে করলাম, যে -5 -4 এরকম। এখন আপনার পালস যেখানে কাট করবে, ঠিক আছে, দেখেন প্রথম পালসটা আমার অ্যারাউন্ড এইখানে কাট করছে। তো এইখানে কাট করলে আমি যে ওই যে ভাগ করার কথা বললাম না, -5 থেকে 5 পর্যন্ত যদি 10 ভাগ হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত অ্যাম্পলিটিউডটা এক্স্যাক্টলি কত ভাগ? এখান থেকে অ্যারাউন্ড আমার তো মনে হয় হয়তো 1 হবে আর কি, 1 বা 2। তো 1 বা 2 এর জন্য এই পালসটা কিছু মোটা বা চিকন হবে আর কি। এখন সেটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখেন, একটা পালসের লাস্ট থেকে আর একটা পালসের, সরি, একটার শুরু থেকে আর একটার, এই যে শুরু, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ধরেন একটা পালসের উইথ সর্বোচ্চ হতে পারে। কেন? আচ্ছা বলেন তো কেন? আমি কি বললাম? একটা পালসের সর্বোচ্চ উইথ কোথা থেকে কোথায় হতে পারে? কেউ কি আমার কথা শুনতেছেন? ম্যাম একটা পালসের ফার্স্ট আর একটা পালসের শুরুর হ্যাঁ, মধ্যবর্তী হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, এইখান মানে দেখেন আমরা পালস ক্রিয়েট করতেছি মাঝে কিন্তু একটু গ্যাপ দিয়ে, তাই না? যে এই জায়গাটায় কিচ্ছু নাই, কোনো ইনফরমেশন নাই, বাট হতে পারে না আমি এতটুক না দিয়ে আরেকটু মোটা বানাই, এর এর মাথা পর্যন্ত, মানে একদম শুরু পর্যন্ত সর্বোচ্চ পালসের তো উইথটা ম্যাম বানাবো। ওভারল্যাপিং পর্যন্তই করা যাবে, মানে ওটার সাথে লাগানো পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমার কথা, যে তাহলে ভ্যারিটা করতে করবো কোন পর্যন্ত? এই পর্যন্ত ভ্যারি করতে পারবো। তো আমি এখন চিন্তা করি যে শূন্য থেকে শুরু করে, একদম শূন্য তো পসিবল না, তার আইডিয়াল কেস আমি মনে করলাম 0, যে সুইচিংটা একদম অন অফ করে দিলাম, তারপর থেকে টাইম লিমিটটা এই পর্যন্ত বাড়াতে পারবো। ওই করেসপন্ডিং ভ্যালুটা চেঞ্জ হবে -5 to 5, মানে অ্যামপ্লিটিউড অনুযায়ী। মানে বিষয়টা এমন, ধরেন একটা পালস এইখানে আমার কাট করছে, তখন সে কোন ভ্যালুটা দেখবে, যে আমি -5 এই অ্যামপ্লিটিউডে আমার মেসেজ সিগন্যাল আছে না -5-এ, একদম নিচে লোয়ার ভ্যালু, তাহলে এই পালসটার উইথ সব থেকে ছোট হবে। আর এইখানে দেখেন এই এই যে 1 2 3, 3 নম্বর পালসটা কাট করবে কোথায়? হায়ার লেভেলে, মানে আমার মেসেজ সিগন্যালের সর্বোচ্চ +5-এ। এটা যদি -5 হয়, এটা এটা +5, +5-এ কাট করবে, তখন আমার পালসের উইথটা হবে এর মানে এর শুরু থেকে এর শুরু পর্যন্ত। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? যে মিনিমাম রেঞ্জে যদি পালসটা কাট করে, তাহলে সেই পালসের উইথটা সব থেকে কম। আর যদি ম্যাক্সিমাম হাইটে পালসটা কাট করে, কার ম্যাক্সিমাম হাইট? আমাদের মেসেজ সিগন্যালের। হ্যাঁ, তখন সেই জি ম্যাম, পালসের বুঝতে উইথটা পারছি। সর্বোচ্চ হবে। আচ্ছা, বুঝতে পারলে তো অবশ্যই ভালো। তো এখন বাকিটা হচ্ছে ভ্যারি করবে। যেরকম ধরেন আমার এখানে একটা কাট করলো, তো অ্যারাউন্ড এটা যদি সর্বোচ্চ হয়, তার মানে তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, এই করতে করতে দেখা যাচ্ছে এই জায়গায় সর্বনিম্ন পাবো আমি। ঠিক আছে, এই পালসের উইথটা ভ্যারি করবে উইথ রেসপেক্ট টু দ্য অ্যামপ্লিটিউড অফ মেসেজ সিগন্যাল। ব্যাস, এটাই। আচ্ছা, তো এই এই যে মাঝেরটার এই সিগন্যালকে আমরা বলবো PWM, পালস উইথ মডুলেশন। মানে পালসের উইথের ভিতরে আমাদের ইনফরমেশন আছে, কার ইনফরমেশন? মেসেজ সিগন্যালের ইনফরমেশন। যে
পালসটা যদি মোটা হয় আমার মেসেজ সিগন্যালটা হায়ার লেভেল, পালসটা যদি চিকন হয় আমার মেসেজ সিগন্যালের লোয়ার লেভেল। এখন এই ডেটাটি আমরা যখন রিকনস্ট্রাক্ট করবো তখন কিন্তু জিনিসটা আসলে এইভাবেই চিন্তা করা হয় যে আমি কত ধরছিলাম, তারপর কত মোটা, সেই অনুপাতে অ্যারাউন্ড একটা ভ্যালু ওরা রিকনস্ট্রাক্ট করে নেয়। আর যাই হোক, আমি মোটামুটি বোঝাতে পারছি হয়তো। তো এটাই হচ্ছে পিডব্লিউএম। পরীক্ষায় আপনাদের যদি মানে পিডব্লিউএম আঁকে তখন কিন্তু নিচেরটাই এই ডায়াগ্রামটা দেওয়া লাগবে না, উপরের তিনটায় যে 1 2 3 সবুজ কালি পর্যন্ত, মানে লাল হলুদ সবুজ যে কালার করা আছে এই ছবিটা আঁকবেন আর কি। আচ্ছা, এখানে এই যে জিনিসটা এমন, পিডব্লিউএম ইনফরমেশন কম্পোনেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য উইথ অফ দ্য পালসেস এন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পালস ইজ কেপ্ট কনস্ট্যান্ট। আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই অ্যামপ্লিটিউড কিন্তু সবার জন্য সেম। আচ্ছা, একবারে আমি পালস পজিশন মডুলেশনটাও দেখাই দিই। দেখেন, পালস পজিশন, পজিশন ফর অবশ্যই অবস্থান বুঝাচ্ছি, মানে পজিশনের বাংলা তো অবস্থানই বোঝায়। এখন পালস কোথায় আছে সেটার ইনফরমেশন, মানে সেটার ভিতরে আমাদের মেসেজ সিগন্যাল ইনফরমেশন থাকবে। এখন পালস কোথায় আছে বলতে, দেখেন পিপিএম সিগন্যাল ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের তার আগের স্টেপে পিডব্লিউএম সিগন্যাল ক্রিয়েট করতে হয়, এটা এটা মাস্ট। আগে পিপিএম যদি কখনো এক্সামে আসে অবশ্যই পিডব্লিউএম তো আঁকবেনই। এরপরে এই সিগন্যালটাকে একটা এজ ডিটেক্টর দেওয়া হয়, মনোভাইব্রেটর মনে হয় ইউজ করা হয়, একটা এজ ডিটেক্টর, মানে আপনি নেগেটিভ এজ কোথায় আছেন সেখানে একটা আউটপুটে পালস পাবেন। এই দেখেন এখানে একটা নেগেটিভ এজ, তো আউটপুটে একটা পালস, নেগেটিভ পালস। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, পিডব্লিউএম এর এই যে চিকন বা মোটা এই ধরনের পালস না পেয়ে আউটপুটে দেখেন এই পজিশন অনুযায়ী পালস পাচ্ছি, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তো পজিশন অনুযায়ী যদি আমাদের এই ইনফরমেশনটা পজিশনে থাকে পালসের, তাহলে সেই মডুলেশন টেকনিককে আমরা পালস পজিশন মডুলেশন বলি। এখানে না মাঝে একটা স্টেপ দেওয়া হয় নাই কিন্তু, তো আসলে এই ছবিটা আঁকবেন না। পরীক্ষায় এক্সামে আসলে পিডব্লিউএম একে তারপরে তার হচ্ছে নেগেটিভ এজে বা এই যে লাস্ট এজে যে পাসটা পাবো এই ছবিটাই আঁকবেন এক্সামে যদি আসে। আর এখানে অবশ্যই অ্যামপ্লিটিউড এবং উইথটা কনস্ট্যান্ট রাখা হয়, মানে পিডব্লিউএম এর ক্ষেত্রে যে হাইট এবং উইথ দুইটাই আমরা পালসেটটা কনস্ট্যান্ট রাখি, আর এর পজিশন অনুযায়ী হচ্ছে আবার রিকনস্ট্রাক্ট করা হয় যে সিগন্যালটা কেমন হবে। তাহলে ইনফরমেশন কোথায় থাকবে, পালসের পজিশনে থাকবে ইনফরমেশন। আর আপনি যদি বলেন যে কার সাথে তুলনা করে আমরা জানবো যে এইটার কি ধরনের ইনফরমেশন লুকায় আছে, এটার একটা রেফারেন্স থাকে যে এই জায়গায় অবস্থিত থাকলে অ্যামপ্লিটিউডের মান এত, এরকম একটা রেফারেন্স থাকে, সেই রেফারেন্সের সাথে এটার তুলনা করে করে তারপর হচ্ছে রিকনস্ট্রাক্ট করা হয় ভ্যালুগুলা। আর এটা মেইনলি অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম ইউজ করা হয় মিলিটারি অ্যাপ্লিকেশন বা রেডিও কন্ট্রোলের ক্ষেত্রে আর কি, পালস পজিশন মডুলেশন। আচ্ছা, এটাই আপাতত। এই পিসিএম আর পিডিএম এখন পড়া লাগবে না, কারণ পরবর্তীতে পিসিএম আমাদের পরের ক্লাসে মনে হয় পড়তে হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আর পিএএম পিডব্লিউএম পিপিএম এর ডিফারেন্স এখানে শর্ট করে দেওয়া আছে, মানে যেগুলো অলরেডি বলা হয়েছে সেগুলো এখানে, যে পিএম এ আমাদের অ্যামপ্লিটিউড ভ্যারি হয়, পিডব্লিউএম এ উইথ ভ্যারি হয়, এটাই আর কি। আর পিএম এর হচ্ছে ব্যান্ডউইথ ডিপেন্ড করে পালসের উইথের উপরে, এটাই। আর এর ব্যান্ডউইথ ডিপেন্ড করে হচ্ছে পালসের এই যে রেইজ অফ টাইম, কত দ্রুত সে উঠতেছে নামতেছে এমন। এখানেও তাই। তো সবগুলো পড়ার মানে মনে রাখার সবগুলো দরকার নেই, এখান থেকে 6টাই লাগবে না, আপনারা 2-3টা মুখস্থ করলে করতে পারেন প্রত্যেকটার জন্য। ধরেন আমি যে মানে এমন হইলো 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেনে আপনার পিএএম আর পিডব্লিউ এর ডিফারেন্স আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেইন কথাটা তো লিখবেনই, এটা না হইলে কিন্তু মার্ক কাটা, মানে আপনারা অন্য কিছু লিখে না লিখেন, কি জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা মাস্ট লিখতে হবে। তারপর হচ্ছে ইন্টারফারেন্স কার কম হচ্ছে কার বেশি হচ্ছে এটা লিখতে পারেন, এবং ডায়াগ্রাম দিতে পারেন, যে ডায়াগ্রামগুলো আঁকা হয়েছে। আচ্ছা, এই পর্যন্তই ক্লাস। তো কার কি কোনো কোশ্চেন আছে? আর আপনারা কি বলে ওটা, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ধরেন এখানে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ক্লাসরুমে যে লিঙ্ক দেওয়া আছে সেই ক্লাসরুমের ওখানে কমেন্ট করবেন।
আজকেরটা মনে হয় এটা না, এই যে ইনপুটিং এখানে এর মাধ্যমে যদি ডাটা প্রেরণ করা হয় তাহলে দুইটা পালসের মাঝখানে ডাটাটা কি কোথাও হয়ে যায় না? বুঝি নাই বুঝি নাই। মানে স্যাম্পলিং এর মাধ্যমে যে ডাটা প্রেরণ করি আমরা, ওই হ্যাঁ দেখালেন হ্যাঁ যে অ্যানালগ যে এটা ওটা তো কন্টিনিউয়াস, কিন্তু স্যাম্পলিং করার পরে হ্যাঁ হ্যাঁ। দুইটা পালসের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আচ্ছা শূন্য আচ্ছা। মানটা হ্যাঁ হ্যাঁ ওটা তো হ্যাঁ, এটা উধাও হয়ে ঠিকই যায় না? বলছেন। কিছু ডেটা আসলে বলা উচিত ছিল যে মিস হয়ে যায়, যে এইখানকার ডেটাগুলো আসলে কই গেল। আচ্ছা, এটা তো আমরা ট্রান্সমিশন ইউজ করতেছি, বাট আপনি যখন রিসিভার সাইডে কাজ করবেন তখন তো এমন ফাঁকা ফাঁকা থাকবে না, তখন এটাকে আবার রিকনস্ট্রাক্ট করে এরকম সমান সুন্দর করে দেওয়া হবে, বুঝছেন? মানে এটা রিসিভার সাইডে এই স্যাম্পলিং থেকে আবার কন্টিনিউয়াস ডেটা তৈরি করা হবে। তো তখন আর ডেটা কোনো মিসিং থাকবে না। কারণ জিনিসটা এমন, ধরেন এইখানে আছে 5, তারপরে আছে 5.5, তো অবশ্যই মাঝের ডেটাটা অ্যারাউন্ড একটা ধরে নিলে ডেটা খুব বেশি চেঞ্জ হয় না, ঠিক আছে? ও, রিসিভার সাইডে এরকম আর এমন থাকবে না, আবার পুনরায় ওই স্যাম্পলিং আবার ডিস্যাম্পলিং করতে হবে, করে দেখা যাচ্ছে যে এরকম সাইনোসয়েডাল একটা ওয়েভ পাবো, দেন সেখান থেকে আমরা ইনফরমেশন পাবো। বাট এমন যদি হয় আপনি স্যাম্পলিং করছেন এমন, এইখান থেকে একটা ডেটা নিছেন, এইখান থেকে একটা ডেটা, তার মাঝে অনেকগুলো ডেটা মিস হয়ে যায়, যাতে করে সেটাকে আর রিকনস্ট্রাক্ট করা যায় না, বুঝছেন? মানে মাঝে মাঝে যে ফরকাস্টিং করি না আমরা, ফরকাস্টিং করে আশেপাশে কি আছে একটা বসায় দিয়ে দেখা যায় কি আসলে হয়েই যাচ্ছে, মানে ঠিক হয়ে যাচ্ছে। বাট যদি ডেটা খুব কম নেওয়া হয়, এখানে একটা স্যাম্পলিং করছি এখানে একটা করছি, তাহলে আর অ্যারাউন্ড মানে ফরকাস্টিং করেও আশেপাশে ডেটাগুলো পাওয়া যায় না, ওই টাইমটাকে আমরা অ্যালাইজিং বলতেছি। আর এই ফাঁকা ফাঁকা গুলো এগুলো আপাতত মিসিং অবস্থায় থাকবে, কিন্তু পরে যখন রিকনস্ট্রাক্ট করবেন তখন সেটা আবার কন্টিনিউয়াসলি চলে আসবে এবং ডেটা মিস হবে না, এটাই। জি বুঝতে পারছি। আচ্ছা, তো আপনার অ্যাটেন্ডেন্স হচ্ছে ওই যে কমেন্টের ওইখানে কমেন্ট করেন, জাস্ট আইডিটা লিখলে হবে, আর কিছু লেখা লাগবে না। তাহলে এই পর্যন্তই ক্লাস, আমি তাহলে মিটিং অফ করতেছি।